হিয়া বসলো না, দাঁড়িয়েই রইলো। এরপরে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য নিজের হাতেই শরবত বানিয়ে এনেছি। শ্রাবণ তরুণ চোখে তাকালো, অবাক না হয়ে পারল না। বলল, শরবত বানানোর কারণ? হিয়া হাত কসলাতে কসলাতে বলল, আসলে শরবত বানিয়ে খাওয়াতে চেয়েছিলাম। শ্রাবণ বাঁকা হেসে বলল, আমি তেমন কেউ না। হিয়া মাথা নত করে বলল, তেমন কেউ? এই কথা শুনে শ্রাবণ ঘাড় ঘুরিয়ে বলল, তেমন কে? হিয়া লাজুক চোখে তাকিয়ে বলল, জামাই যান। শ্রাবণ কোচিতে উঠে দাঁড়ালো, মুখের কোণে হাসি ফুটে উঠলো। হিয়া শ্রাবণের হাসি দেখে লজ্জা পেয়ে চলে গেল। শ্রাবণ চেয়ার সরিয়ে যেতে যেতে হিয়া ফ্লাইট থেকে বেরিয়ে চলে গেল। শ্রাবণ মেন দরজা ধরে দাঁড়িয়ে রইল। হিয়ার থেকে যতটা আশা করেছিল এর থেকে বেশি পেল। ভেবেছিল ভালোবাসি বলবে, তবে জামাইজান শব্দটা ভালোবাসি থেকে কম না। তবে যে পর্যন্ত ভালোবাসি শব্দটা শুনবে ওর রাগ পানি হবে না। এদিকে ইফতারের সময় হয়ে এসেছে বলে কাব্য বের হয়ে শ্রাবণকে ডাকলো। শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। কাব্য শরবত দেখে বলল, বাহ, এই তো দেখি আমার থেকে ভালো শরবত বানায়। এই রাতে শ্রাবণ আর মেসেজ দিল না। 2 রাত ধরে প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে ঘুমিয়ে হয়নি, তাই আজকে রাতে সবকিছু বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে শ্রাবণের ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিল। সকাল তখন 10টা। হিয়া একটা শাড়ি পরা পিকচার দেখে মুচকি হেসে হিয়াকে মেসেজ দিল, শ্রাবণ, বৌজান তোমার শাড়ি কেমন লাগে? হিয়া, ভালোই। কারণ মুচকি হেসে শ্রাবণকে বলল। এই 2 ঘন্টা পরে হিয়ার একটা পার্সেল আসে। পার্সেলটা রিসিভ করে আনবক্স করতেই দেখা যায় একটা শাড়ি। গুনে গুনে 40টা শাড়ি হলো। একে তো শাড়ি ওর পছন্দই, তার উপরে এতগুলো। এই শোক সামলানো পরে হিয়া অজ্ঞান হয়ে গেল। মিনিট 20 পরে হালিমা বেগম এসে হিয়াকে বেহুশ পড়ে থাকতে দেখে এবং শাড়ি দেখে অবাক হলেন। হিয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেন। হিয়া চোখ খুলে উঠে বসলো। হালিমা বেগম হিয়ার মাথায় হালকা ঠান্ডা মেরে বলল, এতগুলো শাড়ি যে অর্ডার করেছিস পরবি কবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, আম্মু, এগুলো আমি অর্ডার করিনি, কেউ দিয়েছে। হালিমা বেগম চলে যেতে যেতে বলেন, এই মেয়ের মাথা গেছে, নিশ্চয়ই রোজায় ধরেছে। হিয়া তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতে চোখে পড়ল শ্রাবণের মেসেজ, বৌজান, শাড়িগুলো তোমার জন্য। একই বেলায় একটা করে পরবে, আমার সামনে আসবে, বেহুশ হয়ে যেও না যেন। হিয়া মেসেজের রিপ্লাই দিল, শাড়িগুলো আপনি দিয়েছেন? মিনিট 10 পরে শ্রাবণ লিখলো, আর ওখানে দেখতে একটা মেরুন রঙের শাড়ি আছে, ওইটা পরে থাকবে কালকে, আম্মু দেখতে আসবে। শ্রাবণের মেসেজ দেখে হিয়া আরো বেহুশ হওয়ার পথে। আল্লাহ, ওর সাথে কি হচ্ছে? শ্রাবণের আম্মু আসবে ওকে দেখতে, ভাবতে হিয়ার আত্মায় পানি নেই। ভাবতে লাগলো, শ্রাবণের সাথে যখন তখন কথা বলে ফেসে যায়, তাহলে ওর মায়ের সাথে কথা বলতে গিয়ে কি করবে? হিয়া কাপা হাতে লিখলো, কি বলেন? আপনার আম্মু আসবে মানে? তোমাকে দেখতে আসবে? সিরিয়াসলি বলছেন? কেন, তোমার খুশিতেই নাচতে ইচ্ছে করছে নাকি? না, কেন? তোমার আবার কি হলো, খুশি লাগছে না? না মানে আর কয়েকটা দিন সময় নিলে হতো না? এত সময় দিতে পারবো না। হিয়া মেসেজটা দেখে ফোনটা রেখে শাড়িগুলো দেখতে লাগলো। একটা একটা করে 2টা না 40টা শাড়ি। হিয়া খুশিতে আত্মহারা। একটা একটা করে শাড়ি আয়নার সামনে নিয়ে দেখছে, আর মাঝে মেরুন রঙের শাড়িটা খুঁজে বের করলো। শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখলো, খুব সুন্দর। হিয়া এই শাড়িটাকে আলাদা করে রাখলো। সব শাড়িগুলো একে একে কাবাটে তুলে রাখলো। শ্রাবণ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে এসে দেখলো কাব্য টিভি দেখছে। বেচারা খুব বার ফিল করছে। শ্রাবণ কাব্যের পাশে বসলো। কাব্য কিছুক্ষণ বড় ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, ঈদের দিন বাড়ি যাবে না? যাব। কাব্য খুব খুশি। যাক, অন্তত বাড়ি যাওয়ার কথা বলেছে। শ্রাবণ বলল, ঈদের আগের দিন রাতে চলে যাব। ঈদের দিন নামাজ পড়ে কিছুক্ষণ বাড়িতে থেকে আবার চলে আসব। ঠিক আছে। কাব্য মনে মনে বলল, শুধু একবার বাড়ি যেতে পারলেই হলো, আর আসবো না, আম্মুকে ভালো করে বলেই হবে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যদি ভেবে থাকিস যে বাড়ি গেলে আর আসবি না, তাহলে চিন্তা বাদ দে, তোকে নিয়েই আসবো। কাব্য হতাশ চোখে তাকালো। শ্রাবণ কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই বলতো, হিয়া আমাকে ভালোবাসে কিনা? কাব্য রিলেট কণ্ঠে বলল, ভালোবাসা হলো পাঙ্গাস মাছের মতো, খায় ঠিকই কিন্তু প্রকাশ করে না। ঠিক তেমনই হিয়াও তোমাকে পছন্দ করে, ভালোবাসে, তবে প্রকাশ করছে না। শ্রাবণ নাক মুখ কুঁচকে বসা থেকে উঠে দাঁড়ালো। প্রথম কথা শুনে মোটেও ভালো লাগেনি। এই মুহূর্তে শ্রাবণ ফোনের বাহানা দিয়ে চলে গেল। এদিকে হিয়া ভাবছে, শ্রাবণ যে ওকে এত কিছু গিফট করলো, ওর তো কিছু গিফট করা উচিত, কিন্তু কি গিফট করবে? শ্রাবণ তো এই
সেই জামা কাপড় পরবে না, যা পরে সব এক্সপেন্সিভ। হিয়া ভাবতে লাগলো কি করা যায়। বেলা 2:30টার দিকে হিয়া ফোনটা চার্জ থেকে খুলে মেসেঞ্জারে ঢুকলো। তখন তো শ্রাবণের মেসেজগুলো আর দেখেনি, তবে এখন মেসেজগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। শ্রাবণ লিখেছে, তুমি কয়েকটা দিন সময় চেয়েছো, যা চাইছো তাই। কি হলো, কথা বলছো না কেন? বউজান শোনো, তুমি সময় নিতে আমি রিয়াকে বিয়ে করে নেব। তুমি হয়তো রিয়ার ব্যাপারটা জেনে গিয়েছো, আবার মনে করো না আমি তোমার সাথে মজা করছি। আই অ্যাম সিরিয়াস। তাড়াতাড়ি রিপ্লাই দাও, না হলে সত্যি বিয়ে করে পিকচার আপলোড দিব। হিয়ার চোখের কোণে জল জমে উঠলো। কি লিখবে ভুলে গেল। রাগে অভিমানে ফোনটা হাতে নিয়ে বসে রইল। আনমরা হয়ে রুম থেকে বেরিয়ে গেল। মন খারাপ লাগছে বলে ফ্লাইট থেকেও বের হয়ে নিচে নেমে গেল। রাস্তায় বের হয়ে হাঁটা দিল নিহাদের বাড়ির উদ্দেশ্যে। নিহার সাথে কথা বলবে। হিয়া নিহাদের ফ্ল্যাটে এসে কলিং বেল চাপলো। নিহা দরজা খুলে হিয়াকে দেখে বলল, তুই একটা কল দিয়ে আসবি না? আয় আয় ভিতরে আয়। হিয়া ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আরে তোর সাথে কথা বলতে এসেছি। কি কথা রে? হিয়া সোফায় বসলো, সাথে নিহা সব কথা নিহাকে বলল। সাথে ফোনটা বের করে নিহাকে মেসেজগুলো দেখালো। নিহা ভাবুক গলায় বলল, এই শ্রাবণ কখনোই রিয়াকে বিয়ে করবে না। যদি রিয়াকেই বিয়ে করতো তাহলে এখানে আসতো না। আমার মনে হয় তোকে জেলাস ফিল করাতে কথাগুলো বলেছে। হিয়া বলল, তাহলে কি করবো রে? আমিও কি ওকে জেলাস ফিল করাবো? তা করাই যায়, খারাপ হবে না। কিন্তু জেলাস ফিল করাতেও তো একজন ছেলে লাগবে। ছেলে পাবো কোথায়? হিয়া চট করে বলে উঠল, তোর ছোট ভাই আছে না? আমারও তো ছোট। ওকে সাথে নিয়েই একটা কাপল পিক তুলবো। তা ঠিক বলেছিস, তবে নাহিদ কি রাজি হবে? রাজি না হয়ে যাবে কই, শুধু একটা কাপল পিকই তো তুলবো। চল তাহলে। হিয়া আর নিহা কথা বলতে নাহিদের কাছে গেল। অনেক জোরাজোরি করে বুঝিয়ে একটা কাপল পিক তুলে রাজি হয়েছে। ওরা দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। নিহা পিছন থেকে ওদের একটা ছবি তুলে দিল। হিয়া ছবিটা সাথে সাথে স্টোরিতে দিল, সাথে একটা গানও লাগিয়ে দিল। এরপরে নাচতে নাচতে নিহাদের বাসা থেকে রুমে চলে এলো। নিজেদের ফ্ল্যাটে এসে ড্রয়িং রুমে বসে রইল। বারবার স্টোরিটা চেক করলো, এই দেখতে যে শ্রাবণ স্টোরিটা দেখেছে কিনা। এদিকে শ্রাবণ হিয়ার দেওয়া স্টোরিটা দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। শ্রাবণ এই কয়েকদিনে হিয়ার 14 গোষ্ঠী থেকে শুরু করে হিয়ার সব বান্ধবীরও খোঁজ নিয়েছে। এটা যে নিহার ভাই ওর বুঝতে বাকি নেই। এছাড়া ওদের চেহারার জন্য মধ্যে আর কোনো ছেলে নেই, যা শুধু রিমন আর এই নাহিদ। শ্রাবণ হিয়ার স্টোরিটায় হাহা রিয়েক্ট দিল অনেকগুলো। হিয়া হাহা রিয়েক্ট দেখে আরো অবাক। শ্রাবণ লিখলো, বউজান এত নাটক ফাটক বাদ দিয়ে সোজাসুজি কথা বলতে আসো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদেই থাকবো এসো, আর স্টোরি ডিলিট করে ফেলো। যদি এইরকম স্টোরি আবার দিয়েছো তাহলে কাপল পিকচার তোলার শখ একেবারে মিটিয়ে দেব। এর মাঝে যদি ছাদে আসতে না দেখি তাহলে এই প্রমিস তোমার সাথে কোনো কথা বলবো না। হিয়া মুস্কি হাসলো। শ্রাবণের যত দেখছে ততই অবাক হচ্ছে। একজন মানুষ ভালোবাসার জন্য নিজের ঘর ছেড়ে এসে এখানে থাকছে, এমনকি ওকে খুশি করার জন্য যা যা করা লাগে সব করছে। এর থেকে সাথে ঘুমাচ্ছে, ওর খবর আছে। ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সবকিছু নজরে নজরে রাখছে। হিয়ার মনে হচ্ছে ও সত্যি খুব লাকি। শ্রাবণ বিকেলে 4টার দিকে ছাদে এলো, সাথে ল্যাপটপ নিয়ে এসেছে। ওর মাঝে কল আসে। হ্যালো স্যার, আপনি যে ইনফরমেশন দিতে বলেছিলেন সেগুলো পেয়ে গেছি, আর আপনি যা বলেছিলেন সেগুলো সত্যি। মনির সাহেবের ছেলে মিরাজ দেশে ফিরেছে। আর ইউ শিওর? স্যার শিওর। মিরাজ দেশে ফিরেছে কয়েকদিনের মধ্যেই। রেডি, ভেরি গুড স্যার। ও দেশে ফেরার সাথে সাথে ওকে তোমরা কিছু করবে না। আমার শত্রুকে আমি নিজেই মারতে চাই। ও আর ওর বাপ আমাকে যেভাবে মেরেছিল ঠিক সেভাবে মারবো। রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারবো, যেভাবে আমাকে মেরেছিল। আর হ্যাঁ, সাক্ষী হবে আমার স্পেশাল গেস্ট মাই ওয়াইফ হিয়া চৌধুরী। সরি স্যার, ওকে রাখছি। শ্রাবণ ফোনটা রেখে একটা চেয়ারে বসলো। সামনের আরেকটা চেয়ারে পা রেখে ল্যাপটপ রাখলো। এরপরে কিছু কাজ করতে লাগলো। এর কিছুক্ষণ পরে হিয়া চুপি চুপি ছাদে এলো। শ্রাবণকে পিছন থেকে দেখে যাচ্ছিল। সাদা টি শার্ট পরেছে আর কালো প্যান্ট, মারাত্মক সুন্দর লাগছে। উল্টো দিকে বসে তার ল্যাপটপের সাথে ভিডিও কলে কথা বলছিল। হিয়া বুঝতে পারেনি, আর শ্রাবণের কানে এয়ারপোর্ট থাকায় শুনতেও পায়নি। এর কিছুক্ষণ পরে হিয়া চুপি চুপি ছাদে এলো। শ্রাবণকে পিছন থেকে দেখে যাচ্ছিল। সাদা টি শার্ট পরেছে আর কালো প্যান্ট, মারাত্মক সুন্দর লাগছে। শ্রাবণ উল্টো দিকে বসে ল্যাপটপে তার আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছিল।
যা হিয়া বুঝতে পারেনি। আর শ্রাবণের কানে এয়ারপোর্ট থাকায় সে শুনতেও পায়নি। হিয়া গুটিসুটি পায়ে এগিয়ে এসে পিছন থেকে শ্রাবণের চোখ দুটো ধরলো। এই দৃশ্যটা আবার ভিডিও কলে থাকা সাবিয়া চৌধুরী দেখতে পেয়েছে। মেয়েটাকেও দেখতে পেয়েছে। শ্রাবণ মনে করেছে কাব্য এমন করেছে। এমন হওয়ায় রেগে গেল শ্রাবণ। তবে হিয়ার সামনে ল্যাপটপের দিকে তাকিয়ে জিভের মাথায় কামড় বসিয়ে শ্রাবণের চোখটা ছেড়ে দিয়ে পিছনে গেল। শ্রাবণ দাঁত চেপে পিছনে ফিরে তাকিয়ে হিয়াকে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আবার পরক্ষণেই সামনে ল্যাপটপের দিকে তাকালো। তখন সাবিয়া চৌধুরী হেসে শ্রাবণকে বললেন, এখন বুঝলাম আমার ছেলে কেন বাড়িতে থাকে না। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকে এসে হাত দিয়ে টাটা বলে বলল, পরে কথা হবে আম্মু, বাই। সাবিয়া চৌধুরী হাসলেন। শ্রাবণ কলটা কেটে দিয়ে ল্যাপটপ চাপিয়ে কান থেকে ব্লুটুথ দুটো খুলে চেয়ারে বসলো। হিয়া ভয়ে লজ্জায় কাঁপাকাঁপি বাঁধিয়ে দিয়েছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে আসতে হিয়া চোখ বন্ধ করে জামা খামচে ধরে নিচু গলায় বলল, সরি সরি সরি, বিশেষ করুন আমি বুঝতে পারিনি কলে কেউ ছিল, সত্যিই বুঝতে পারিনি। বুঝতে পারলে দূরেই দাঁড়িয়ে থাকতাম, কাছে আসতাম না। সরি সরি, অনেকগুলো সরি, একেবারে মতো ক্ষমা করে দিন। এরপরে আর এমন হবে না, সত্যি বলছি। শ্রাবণ আনমনে হিয়ার মুখের দিকে তাকিয়ে হাসছে। পরক্ষণে আবার গম্ভীর ধমক দিয়ে বলল, চুপ, বড্ড বেশি কথা বলো। আমি কিছু বলেছি?